আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সকলের? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা জানো, তোমাদেরকে পার্শ্ব স্পিচের প্রত্যেকটা পার্টের উপরে পরিপূর্ণ ধারণা দেওয়ার জন্য আমি প্রত্যেকটা পার্টের উপরেই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্রোনাউন সম্পর্কিত যে ক্লাসটা সেটা নেব। এর আগে আমরা নাউনের বিস্তারিত তথ্যমূলক একটা ক্লাস তৈরি করেছি, তোমরা চাইলে সেটা দেখতে পারো। এবং পরবর্তীতে এই যে আজকে আমরা প্রোনাউনের উপরে বিস্তারিত তথ্যমূলক একটি ক্লাস নিতে যাচ্ছি। তো প্রথমেই কোয়েশ্চেন আসতে পারে যে প্রোনাউন কাকে বলে। প্রোনাউন হচ্ছে নাউনের, আমরা ছোটবেলা থেকেই এটা শুনে আসছি যে নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকেই প্রোনাউন বলে। এখানে একটা আমরা সংজ্ঞাও লিখেছি যে প্রোনাউন আর দ্য ওয়ার্ডস ইউজড ইন প্লেস অফ এ নাউন। প্রোনাউন আর দ্য ওয়ার্ডস ইউজড ইন প্লেস অফ এ নাউন, মানে নাউনের পরিবর্তে বা নাউনের স্থানে, নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। সেটা কি? প্রোনাউন। তো প্রোনাউন সম্পর্কিত তথ্য যদি আমরা জানতে যাই, বা যারা আমার প্রোনাউন সম্পর্কে পূর্বে একটু হলেও ধারণা আছে, তা আমরা প্রোনাউনের শব্দটা শুনলে আমরা বুঝতে পারি কি প্রোনাউন হচ্ছে তোমার আই, উই, ইউ, দে, হি, শি, ইট, এগুলো এগুলো সম্পর্কে আমরা জানি। এর থেকে বেশি আমরা এটা জানি না। অল্প সংখ্যক কিছু স্টুডেন্ট আছে যারা এর থেকেও বেশি জানে, যে এর থেকেও বাড়তি কিংবা এর বাইরেও কিছু শব্দ আছে যেগুলো প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়। যেমন কিছু লিখেছি এখানে, ইচ, সামওয়ান, হু, হোয়াট, ফিউ, বোথ, এগুলোও কিন্তু তোমার প্রোনাউন। এগুলো প্রোনাউন, কিন্তু এগুলো সম্পর্কে তোমাদের অনেকেই জানে না, যার কারণে পরীক্ষায় কোশ্চেন আসলেও আমরা যে প্রোনাউন এত সহজ একটা বিষয় জেনেও সেটার আনসার করতে পারি না। তো আজকে আমরা এই প্রত্যেকটা প্রোনাউন সম্পর্কে, মানে এ টু জেড, কত প্রকারের প্রোনাউন আসতে পারে, প্রোনাউন কিভাবে আসে, প্রত্যেকটা প্রোনাউন সম্পর্কে জানবো, যাতে করে আমাদের প্রোনাউন সম্পর্কে কোনো ডাউট না থাকে। আর আজকের এই ভিডিওটা তুমি যদি মনোযোগ সহকারে প্রথম থেকে একে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, আশা করি তোমার আর জীবনেও কখনো প্রোনাউন সম্পর্কিত কোনো কোয়েশ্চেন মনে আর আসবে না। যেভাবে প্রোনাউন থেকে কোয়েশ্চেন করা হোক না কেন, তুমি পরিপূর্ণ মার্কস পাওয়ার যোগ্য একটা আনসার করে আসতে পারবা। তো আজকের ক্লাসটা পরিপূর্ণ মনোযোগ সহকারে দেখবে আশা করি। তো আমরা প্রথমে কি জানলাম যে নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয়, বা নাউনের স্থানে যে শব্দগুলো ব্যবহৃত হয় নাউনের পরিবর্তে, সেই প্রত্যেকটা শব্দই হচ্ছে আমাদের প্রোনাউন। নাউনের পরিবর্তে, এটা মনে রাখতে হবে, আমাদের আশেপাশে যা কিছু আমরা দেখতে পাই, যাকে নাম দেওয়া যায় তাই কিন্তু নাউন। আর এটার পরিবর্তে যা আমরা ব্যবহার করে থাকি তাই হচ্ছে প্রোনাউন। যেমন আমার নাম রায়হান, এই রায়হানের পরিবর্তে কিন্তু আমি একটা সেন্টেন্সে বারবার রায়হান ইউজ করতে পারি না। যেমন আমি রায়হান ভাত খাই, রায়হান স্কুলে যায়, রায়হান কলেজে যায়, রায়হান বিশ্ববিদ্যালয়ে যায়, এরকম না বলে আমি কিন্তু একটা কথা বলতে পারি যে রায়হান, আমি স্কুলে যাই, আমি কলেজে যাই, আমি ইউনিভার্সিটিতে যাই। এই যে রায়হানের পরিবর্তে আমি ইউজটা ব্যবহার করেছি, আমির ইংরেজিটা কি? এই যে আই কিংবা আমি শব্দটা ব্যবহার করেছি, এটা হচ্ছে আমার প্রোনাউন। নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়েছে সেটাই হচ্ছে প্রোনাউন। এখানে যদি আমি একটা সেন্টেন্সে বারবার আমার নাম আমি ব্যবহার করি, তাহলে কিন্তু সেন্টেন্সটা বা তোমার এই যে ডায়লগ আকারে যে বর্ণনাটা করতেছি, এইখানে কিন্তু বারবার নাম ইউজ করলে এটা কিন্তু অসুন্দর দেখায়, বেশি একটা সুন্দর দেখায় না। আমরা প্রোনাউন সম্পর্কে জানি যে প্রোনাউন আমাদের বাক্যটাকে সুন্দর করতে সহায়তা করে, বাক্যটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে সহায়তা করে। যেমন তোমার এই যে এখানে একটা এক্সাম্পল লিখলাম, রাকিব ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল এভরিডে। এখানে রাকিব ইজ এ গুড বয়, রাকিব গোজ টু স্কুল এভরিডে, এটা লিখতে কিরকম যেন একটা অন্যরকম দেখায়, যে এক শব্দই কেন বারবার ব্যবহার করছি। এখানে এই রাকিবের পরিবর্তে কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে আমরা এই যে হি শব্দটা ব্যবহার করেছি। হি হচ্ছে আমাদের একটা প্রোনাউন, আমরা রাকিবের পরিবর্তে ব্যবহার করেছি। রাকিব একটা নাউন, এই নাউনের পরিবর্তে আমরা এই শব্দটা ব্যবহার করেছি হি, তাই হি এখানে একটা প্রোনাউন আমাদের এই বাক্যটাকে সুন্দর করেছে, গোছানো করেছে, দেখতে সুন্দর দেখা যাচ্ছে, বলতে সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তো পরবর্তী সেন্টেন্সে দেখো কি লেখা, কাজল ইজ মাই সিস্টার, হি রিডস ইন ক্লাস 5। কাজল ইজ মাই সিস্টার, শি রিডস ইন ক্লাস 5। কাজল আমার বোন, সে ক্লাস 5-এ
পরে। এখানে কিন্তু আবারও যদি আমি এখানে লিখতাম যে কাজল, যে কাজল ইজ মাই সিস্টার, কাজল রিডস ইন ক্লাস 5, ওই যে আমি বললাম রায়হান, রায়হান গোজ টু স্কুল, রায়হান গোজ টু কলেজ, রায়হান গোজ টু ইউনিভার্সিটি, কিরকম দেখায়। কিন্তু যদি বলি রায়হান ইজ এ স্টুডেন্ট, হি গোজ টু স্কুল, হি গোজ টু কলেজ, হি গোজ টু ইউনিভার্সিটি, এটা কিন্তু একটু দেখতেও কিংবা বর্ণনা করতেও সুন্দর দেখায়, কিংবা বলার ক্ষেত্রেও একটা সৌন্দর্য আনয়ন করে। তো এই যে এই দ্বিতীয় সেন্টেন্সটাতে কাজল ইজ মাই সিস্টার, শি রিডস ইন ক্লাস 5, শি রিডস ইন ক্লাস 5-এ এখানে যে শি শব্দটা হচ্ছে একটা প্রোনাউন। কেন? এটা তোমার এই কাজল, কাজলের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, কাজলের নামের পরিবর্তে শি ব্যবহৃত হয়েছে। পরবর্তী সেন্টেন্সে রাকিব অ্যান্ড সাকিব আর ফ্রেন্ডস, রাকিব অ্যান্ড সাকিব আর ফ্রেন্ডস, দে প্লে ফুটবল। রাকিব এবং সাকিব বন্ধু, তারা ফুটবল খেলে। তারা কি করে? ফুটবল খেলে। এই যে দুইজনের নাম রাকিব এবং সাকিব, এই দুইজনের নাম আবার কিন্তু পরবর্তী সেন্টেন্সে আমরা ব্যবহার করি নাই, কিন্তু দুইজন সম্পর্কে কিন্তু তথ্য দিচ্ছি, কিংবা দুইজন সম্পর্কেই কিন্তু বলছি যে তারা ফুটবল খেলে, রাকিব এবং সাকিব ফুটবল খেলে। এখানে কিন্তু আমরা রাকিব এবং সাকিব ব্যবহার করিনি, তাদের নামের দুইজনের নামের পরিবর্তে এই যে দে নামক প্রোনাউনটা ব্যবহার করেছি, দে নামক প্রোনাউনটা ব্যবহার করেছি। এতে করে আমাদের এই সেন্টেন্সটা একটু ছোট হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, বর্ণনা করার ক্ষেত্রেও সুন্দর দেখাচ্ছে। এই যে এইভাবেই তোমার একটা সেন্টেন্সের মধ্যে তোমার প্রোনাউন মানে আমাদের বাক্যটাকে সুন্দর করতে ব্যবহৃত হয়। এবং এই প্রোনাউন থেকে কিন্তু তোমাদের অনেক কঠিনভাবে কোয়েশ্চেন করে থাকে বিভিন্ন সরকারি পরীক্ষায় কিংবা তোমার বোর্ড এক্সামে, যে একটা সেন্টেন্স দিয়ে বলে এখানে প্রোনাউন কোনটা, কিংবা একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে বলে এটা কোন ধরনের প্রোনাউন। তখন তোমাদের এটা বুঝতে হবে যে এটা এই প্রোনাউন নাকি নাউন, না এটা কোন ধরনের প্রোনাউন। একটা সেন্টেন্সের মধ্যে তোমার যদি এখানে যেরকম ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দিয়ে বলে এটা কি, পার্টস অফ স্পিচের কোন পার্টের অন্তর্ভুক্ত, তখন তুমি এটা কি বলবা? হোয়াট, তখন তোমার চিন্তা আসবে না এটা তো একটা কোয়েশ্চেন বোধক শব্দ, ওয়ার্ড দ্বারা বোঝাচ্ছে কি, এটা কি হতে পারে। তোমার অপশনে যদি প্রোনাউন থাকেও তারপরেও বলবা না এটা তো প্রোনাউন না, নাউনও না, কি হতে পারে। হয়তো তুমি স্কেপ করবা, নয়তো দেখা যাচ্ছে যে উল্টাপাল্টা কিছু একটা দাগিয়ে চলে আসবা। এতে করে তোমার মার্ক কাটা যাবে। এই মার্ক যাতে কাটা না যায় এবং পরিপূর্ণ মার্ক যাতে পেতে পারো, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের উপরে কিন্তু পুরো ইংলিশ তোমার কি বলে স্থাপিত। যেমন আমাদের তোমার একটা বিল্ডিং তৈরি করতে গেলে 4টা কি বলে সেটাকে কলম বা বিম তৈরি করতে হয়। এই বিমের উপরেই কিন্তু, এই ভিত্তির উপরেই কিন্তু পুরো বিল্ডিংটা স্থাপিত হয়। তো সেরকম এই পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্ট 8টা পিলার, প্রত্যেকটা পার্ট মানে 8টা পার্টের উপরেই ভিত্তি করে এই ইংলিশটা গঠিত। তো প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমাদের যদি পরিপূর্ণ ধারণা থাকে তাহলে আমরা ইংলিশের প্রত্যেকটা গ্রামারও আমাদের কাছে খুবই সহজ মনে হবে এবং ইংরেজি বলার ক্ষেত্রেও আমাদের অনেক সহজ হবে। এখন আমরা এই যে প্রত্যেকটা এই প্রোনাউন, এই প্রোনাউনের কিন্তু অনেকগুলো পার্ট আছে, প্রক্রিয়া আছে, প্রকারভেদ আছে। আমরা এই প্রত্যেকটা প্রকারভেদ সম্পর্কে জানবো, যাতে করে যে তোমাদের বললাম আমরা এই যে এইগুলো সম্পর্কে জানি, আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এগুলো সম্পর্কে জানি। কিন্তু এগুলোও যে আমাদের পার্টস অফ স্পিচের প্রোনাউনের অন্তর্ভুক্ত এগুলো কিন্তু আমরা জানি না। যারা না জানি এবং যারা জানি সবাই এগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিব আজকে। তো এখন আমরা পার্টস অফ স্পিচের এই যে প্রোনাউনের প্রত্যেকটা প্রকারভেদ সম্পর্কে জানবো, ঠিক আছে? এখন আমরা প্রোনাউনের প্রত্যেকটা প্রকারভেদ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। প্রথমে আমরা প্রোনাউনের প্রথম প্রকারভেদ তথা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে জানি। পার্সোনাল প্রোনাউন কাকে বলে? যারা সাধারণত ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়। কোনো একটা ব্যক্তির নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। কিরকম? তোমার এক্সাম্পলে দেওয়া আছে তোমার আই, উই, আস, তারপর ইউ, হি, শি, ইট, দে, হিম, হার, দেম। এই প্রত্যেকটাই কিন্তু আমাদের কোনো না কোনো ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। তাই এখানে প্রত্যেকটাই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। এবং এই পার্সোনাল প্রোনাউনকে আবার 3 ভাগে ভাগ করা যায়, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন।
এই দেখো আমি তোমাদের সুবিধার জন্য সুন্দরভাবে সাজিয়েছি। এই যে আই, উই, আস, এই আই, উই, আস হচ্ছে আমাদের ফার্স্ট পারসন। এগুলো কি আমাদের ফার্স্ট পারসন, এগুলো আমাদের ফার্স্ট পারসন। তারপর শুধু এই যে উই, ইউ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসন। আর এই যে লাস্টে হি, শি, ইট, দে, হিম, হার, দেম, এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের থার্ড পারসন। কিভাবে? আমি হচ্ছে ফার্স্ট পারসন, যে প্রথমে কথা বলে কিংবা যে কথা বলে সে হচ্ছে ফার্স্ট পারসন, এবং যার সাথে কথা বলে সে হচ্ছে সেকেন্ড পারসন। আমি তোমার সাথে কথা বলছি এখন, তাহলে তুমি হচ্ছ সেকেন্ড পারসন, এবং যার সম্পর্কে বলতেছি কিংবা যাকে নিয়ে বলতেছি সে হচ্ছে আমার থার্ড পারসন। এই যে আমি হি ইজ এ গুড বয়, সেটা কিন্তু এই শব্দটা কিন্তু আমি তোমাকে বলতেছি, তুমি সেকেন্ড পারসন, আমি ফার্স্ট পারসন। আমি ফার্স্ট পারসন বলতেছি কি হি ইজ এ গুড বয়, এখানে হি থার্ড পারসন, কারণ আমরা তার সম্পর্কে বলতেছি, তাই এই হি শব্দটা এখানে একটা থার্ড পারসন। তো আমাদের পারসন তো আমরা মোটামুটি সবাই কম বেশি ভালোভাবেই জানি। তো এখন আমরা কিছু উদাহরণ দেখি এই পার্সোনাল প্রোনাউনের। তো প্রথম উদাহরণটা হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে এই যে আই শব্দটা হচ্ছে আমাদের একটা প্রোনাউন, এটা আমাদের একটা ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, তাই এখানে এই আই শব্দটা হচ্ছে আমাদের একটা প্রোনাউন। পরবর্তী সেন্টেন্সে হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ প্লেইং ফুটবল, এখানে এই যে হি শব্দটা হচ্ছে আমাদের একটা প্রোনাউন, কারণ এখানে হি নামক একটা ব্যক্তির নামের পরিবর্তে এই যে হি শব্দটা ব্যবহৃত হয়েছে, তাই এখানে হি একটা আমাদের পার্সোনাল প্রোনাউন। তো পরবর্তী তোমার প্রোনাউনে যায়, পরবর্তী প্রোনাউনের প্রকারভেদ, সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন বলতে কি বোঝায়? যে প্রোনাউন সাধারণত মালিকানা নির্দেশ করে কিংবা মালিকানা বোঝায়, যেটা আমার, ওইটা তোমার, এরকম। এই মালিকানা নির্দেশক কিছু পজিটিভ প্রোনাউন হচ্ছে তোমার মাইন মানে আমার, ইয়োর্স তোমার, হিজ তার, হার্স মেয়েদের ক্ষেত্রে এটাও তার, আওয়ার্স মানে আমাদের, দেয়ার্স তাদের। এই প্রত্যেকটা দ্বারা বোঝাচ্ছে কোনো একটা কিছুর মালিকানা, কোনো একটা কিছুর মালিকানা যার আছে সেই ব্যক্তির নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে আমাদের এই পজিটিভ প্রোনাউন। তো পজিটিভ প্রোনাউনের দুইটা উদাহরণ দেখি। প্রথমেই আসছে তোমার দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, তার মানে হচ্ছে এই বুকটা বা এই বইটা আমার, এই বইটা আমার। এই শব্দের মধ্যে এই যে মাইন, এই মাইন শব্দটা হচ্ছে তোমার প্রোনাউন, কারণ এটা তার মালিকানা নির্দেশ করছে, এটা একটা পজিটিভ প্রোনাউন। পরবর্তী সেন্টেন্সে দ্যাট হাউস ইজ দেয়ার্স, দ্যাট হাউস ইজ দেয়ার্স, ওই বাড়িটা তাদের, ওই বাড়িটা তাদের, তাদের মালিকানায় ওই বাড়িটা রয়েছে। তাই এখানে এই যে দেয়ার্স, এই দেয়ার্স শব্দটা হচ্ছে আমাদের একটা প্রোনাউন। কি প্রোনাউন? পজিটিভ প্রোনাউন। আমাদের দেয়ার্স শব্দটা হচ্ছে আমাদের একটা পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন আমাদের মালিকানা নির্দেশ করে, মালিকানা নির্দেশক প্রোনাউন। তো পরবর্তীতে তোমার আসছে তোমার 3 নম্বরে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? এই যে সাবজেক্ট এবং অবজেক্ট একই হলে ব্যবহৃত হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় সেই ক্ষেত্রে আমাদের এই রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণগুলো হচ্ছে তোমার মাই সেলফ মানে আমি নিজেই, ইয়োর সেলফ তুমি নিজেই, হিমসেলফ সে নিজেই, পরে হার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, দ্যাম সেলফস। আওয়ার সেলফ মানে আমাদের সকলের বা আমরা নিজেরাই, ইয়োর সেলফ তারা নিজেরাই বা তোমরা নিজেরাই, দ্যাম সেলফস তারা নিজেরাই। এখানে নিজেকেই নিজে মানে একটা সেন্টেন্সের ভেতরে যেই সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে সেই দুইজন ব্যক্তি যদি একই ব্যক্তি হয়ে থাকে, সাবজেক্ট এবং অবজেক্টের ব্যক্তি যদি ঘুরিয়ে ফিরে একজন ব্যক্তি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হবে। আর এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনের যারা সিঙ্গুলার ভার্ব কিংবা সিঙ্গুলার কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে ব্যক্তি,
হ্যাঁ, বা বস্তুকে বোঝালে সেই ক্ষেত্রে আমাদের এই যে সেলফ শব্দটা ব্যবহৃত হবে। যেমন মাই একজন ব্যক্তির সাথে সেলফ, মাই একজন ব্যক্তি সাথে এই যে সেলফ শব্দটা ব্যবহৃত হয়েছে। এরকমই যে ইয়োর একজন ব্যক্তির সাথে সেলফ শব্দটা ব্যবহৃত হয়েছে। কিন্তু আমাদের এই যে আওয়ার, আওয়ার বলতে বোঝাচ্ছে অনেকগুলো মানুষ। আমরা, আমরা বলতে এখানে একের অধিক মানুষকে বোঝাচ্ছে, তাই এখানে ব্যবহৃত হয়েছে তোমার এই যে সেলফস। কি ব্যবহৃত হয়েছে? সেলফস। মানে এই সেলফ দ্বারা বোঝাচ্ছে কোনো একজন ব্যক্তির রিফ্লেক্সিভ প্রোনাউন, এবং সেলফস হচ্ছে অনেকজন ব্যক্তির রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ। এই সেলফ এবং সেলফস এই দুটোর মধ্যে কিন্তু অনেক সময় তোমরা ভুল করে থাকো, তো এই বিষয়টা খুবই কেয়ারফুলি মনে রাখার চেষ্টা করবা ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই দুইটার কিছু মানে এই রিফ্লেক্সিভ প্রোনাউনের দুইটা উদাহরণ দেখি। প্রথমেই আসছে আই হার্ট মাই সেলফ, মানে আমি নিজেকেই নিজে ব্যথা দিয়েছি, এই যে আই যে প্রোনাউনটা এবং মাই সেলফ দুইজনই কিন্তু একটা ব্যক্তি, আমি নিজেকেই নিজে ব্যথা দিয়েছি, তাই আমি এখানে একটা মানে দুই যে সাবজেক্ট এবং অবজেক্ট দুইজনই কিন্তু একই ব্যক্তি, তাই এখানে এই যে মাই সেলফ এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহৃত হয়েছে। তো পরবর্তী সেন্টেন্সে দে এনজয়েড দেমসেলভস, তারা নিজেরাই আনন্দ করেছে। তো এখানে এই যে দেমসেলভস শব্দটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, কারণ এই যে দে এবং দেমসেলভ দুইটাই কিন্তু একই ব্যক্তি বা এক ধরনের ব্যক্তিদেরকেই নির্দেশ করছে, তাই এই যে দেমসেলভ এখানে ব্যবহৃত হয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে। তো পরবর্তীতে যাই 4 নম্বর প্রকারভেদ। 4 নম্বর প্রকারভেদের নাম কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাদেরকে বলে? যারা সাধারণত কোনো কিছুকে দেখিয়ে দেয় কিংবা নির্দেশ করে, কোনো কিছুকে দেখিয়ে দেয় কিংবা নির্দেশ করে। যেমন কিছু ওয়ার্ড আছে দিস, দ্যাট, দেস, দোজ। দিস দ্বারা কি বোঝায়? দিস মানে এটা। দ্যাট দ্বারা ওইটা, দূরে কিছু একটা থাকলে সেটা বোঝায় ওইটা, দ্যাট। এবং কাছে, আমার কাছে এই কলমটা আছে দিস, এবং ওইখানে দেয়ালে একটা ঘড়ি আছে, সেটা হচ্ছে দ্যাট ইজ আ ওয়াল ক্লক, এরকম কিছু একটা। হ্যাঁ, তার পরবর্তীতে দেশ, দোষ। একের অধিক কিছু আমার কাছে থাকলে দেশ মানে কি বোঝাবো? এই যে কলম দুইটা আছে এখানে, দেশ আর মাই প্যান্টস, মানে এখানে দুইটা আছে, একের অধিক আছে, তাই এখানে দেশ এখানে আছে, এবং দোষ ওই জায়গায় আছে, একটু দূরে আছে, সেক্ষেত্রে দোষ শব্দটা ব্যবহৃত হয়। সেক্ষেত্রে দোষ শব্দটা ব্যবহৃত হয় কোনো কিছু দেখিয়ে দিতে কিংবা নির্দেশ করতে। তো এটার দুইটা উদাহরণ দেখি। দিস ইজ মাই পেন, এই যে বললাম দিস ইজ মাই পেন, এটা আমার কাছে আছে, তাই এটা হচ্ছে তোমার যে কাছের অর্থে ব্যবহৃত হচ্ছে। এবং একটা, দিস ইজ মাই পেন, একটা আছে, তাই দিস ইজ মাই পেনে এই দিস শব্দটা হচ্ছে আমাদের কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটাও কিন্তু আমাদের নামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। এই যে পেন, কলম, এই কলমের নামের পরিবর্তেই কিন্তু এই যে দিস ব্যবহৃত হচ্ছে, নাহলে কিন্তু এখানে একটা নাম ব্যবহৃত হতো। এই নামের পরিবর্তে কিন্তু দিস শব্দটা ব্যবহৃত হচ্ছে। তোমরা অনেক সময় এটা যে প্রোনাউন তোমরা বুঝতেই পারবে না যে কোয়েশ্চেনে প্রোনাউন হিসেবে এই শব্দটা এসেছে। তো এগুলো খুবই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো যে দিস ইজ মাই পেন, এখানে দিস শব্দটা হচ্ছে আমাদের একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কোনো একটা কিছু দেখিয়ে দিচ্ছে কিংবা নির্দেশ করছে। তো পরবর্তীতে দোজ আর মাই ফ্রেন্ডস, কি বলেছিলাম? একের অধিক কেউ থাকলে বা কোনো কিছু থাকলে সেখানে যে দেশ কিংবা দোজ ব্যবহৃত হয়। দোজ আর মাই ফ্রেন্ডস, ওই যে ওখানে যারা আছে তারা আমার বন্ধু, তারা সকলেই আমার বন্ধু। দোজ আর মাই ফ্রেন্ডস, এখানে এই যে দোজ শব্দটা হচ্ছে আমাদের একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন আমরা পরবর্তী যে প্রকারভেদ সেগুলো সম্পর্কে জানব। এখন আমরা প্রকারভেদের মধ্যে 5 নাম্বার যে প্রকারভেদ হচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা সম্পর্কে জানবো। ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় এমন সব ওয়ার্ড যেগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে বা নাউনের স্থানে নাউনের পরিবর্তে বসছে,
তাদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন কিছু ওয়ার্ড আছে তোমার হু, হুজ, হোম, হুইচ, হোয়াট, এই শব্দগুলোকে দেখলে আমাদের প্রশ্নবোধক শব্দ মনে হয়, কিন্তু এই প্রত্যেকটা শব্দ কিন্তু আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউনের কাজ করে। নাউনের পরিবর্তে যদি ব্যবহৃত হয়ে থাকে তাহলেই এই প্রত্যেকটা শব্দ আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রথম শর্তটাই হচ্ছে কি, আমাদের প্রোনাউনে নাউনের পরিবর্তে ব্যবহৃত হতে হবে, কোনো একটা নাউনের পরিবর্তে। এই যে শব্দগুলা অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই তোমার নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, তাই এই শব্দগুলো তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন। উদাহরণের মাধ্যমে দেখি, হু ইজ নকিং অ্যাট দ্য ডোর, কে দরজায় নক করছে, কে দরজায় নক করছে। এখানে যে হু, এখানে হু না দিয়ে রহিম ইজ নকিং অ্যাট দ্য ডোর এটা কিন্তু দিতে পারতো। এই রহিম নামক যে নামটা, কোনো একটা ব্যক্তির নাম, তার নাম জানি না বিধায়ী তো তার নামের পরিবর্তে আমরা এই যে হু শব্দটা ব্যবহার করেছি। কোনো একটা ব্যক্তির নাম জানি না বিধায়ী তো আমরা এই হু শব্দটা ব্যবহার করেছি, তাই এই যে নাউনের পরিবর্তে ব্যবহার করেছি, তাই এখানে এই হু শব্দটা হচ্ছে আমাদের একটা প্রোনাউন, এবং এটা নামটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ এটা প্রশ্ন করা হচ্ছে। পরবর্তী সেন্টেন্সে হুইচ ইজ ইউর ব্যাগ, হুইচ ইজ ইউর ব্যাগ। এখন যদি ব্যাগটা সম্পর্কে জানতাম কিংবা ব্যাগের নামটা জানতাম তাহলে বলতাম যে এই লাল রঙের ব্যাগটা কার, বা এই লাল রঙের ব্যাগটা কি তোমার, এরকম কিছু একটা। ওই যে একটা রং বা কিংবা ব্যাগের নাম উল্লেখ না করে সেই ব্যাগের নামের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, হুইচ, কোন, কোনটি তোমার ব্যাগ, কোনটি তোমার ব্যাগ, হুইচ ইজ ইউর ব্যাগ, কোনটি তোমার ব্যাগ। এখানে অনেকগুলো ব্যাগ আছে, ধরো তোমার মেয়েদের ব্যাগের সাইড ব্যাগ, মানি ব্যাগ, এরকম অনেকগুলো ব্যাগ আছে। এই ব্যাগের নামগুলো উল্লেখ না করে এই নামের পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম, হুইচ। তাই এই নামের পরিবর্তে ব্যবহার করার কারণে এই হুইচ শব্দটা আমাদের এখানে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে যাই, পরবর্তীতে হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কাকে বলে, কোনো ক্লজকে যুক্ত করে যে প্রোনাউন সেটাকে রিলেটিভ প্রোনাউন বলে। ক্লজ কি এই সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য আলাদা একটা ভিডিও তৈরি করা হবে, কিন্তু প্রথমেই যে ধারণাটা, বেসিক যে ধারণাটা সেটা নাও। ক্লজ হচ্ছে তোমার একটা সেন্টেন্সের মতনই ধরা যায়, কিন্তু ক্লজ এবং সেন্টেন্স কিন্তু দুইটা আলাদা বিষয়। ক্লজই একটা বিষয়, সেন্টেন্সই আরেকটা বিষয়। একটা ক্লজের ভিতরে অবশ্যই তোমার একটা ডিফিনিট ভার্ব থাকতে হবে, একটা ডেফিনেট ভার্ব থাকতে হবে। তো এই সম্পর্কে পরবর্তীতে তোমাদেরকে বিস্তারিত তথ্যমূলক একটা ভিডিও তৈরি করে দেবো। তো এখন প্রথমে আমাদের বুঝতে হবে ক্লজ কাকে বলে। একটা সেন্টেন্সের মধ্যে দুইটা বা তিনটা অনেকগুলো ক্লজ থাকতে পারে। এই ক্লজগুলোকে যুক্ত করার ক্ষেত্রে এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। আর রিলেটিভ প্রোনাউনগুলো কি, এই যে এখানে দেখো যে শব্দগুলো ব্যবহার করেছি ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে, এই রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু এইগুলোই, কিন্তু এর পরিবর্তে আরেকটা আছে কি, দ্যাট। যেমন হু, হুম, হুজ, হুইচ, দ্যাট। এই প্রত্যেকটা শব্দ তোমার দুইটা ক্লজকে যুক্ত করতে ব্যবহৃত হয়, দুইটা ক্লজের সম্পর্ক বর্ণনা করে কিংবা দুইটা ক্লজকে যুক্ত করতে ব্যবহৃত হয়, এবং এটা অবশ্যই নাউনের পরিবর্তেই ব্যবহৃত হয়। দেখো আমরা সেন্টেন্সের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে সেটা বুঝে নিই। হ্যাঁ, দিস ইজ দ্য বয় হু হেল্পড মি, দিস ইজ দ্য বয় হু হেল্পড মি। এই যে এটার বাংলা অর্থটা কি যারা, এই যে ছেলেটা, এই হলো সেই ছেলেটা যে আমাকে সাহায্য করেছে, এই হলো সেই ছেলেটা যে আমাকে সাহায্য করেছে। কিন্তু সে আমাকে সাহায্য করেছে কিন্তু তার নামটা কিন্তু আমি জানি না। এই নাম না জানার কারণে এই যে ছেলেটা সে আমাকে হেল্প করেছে বা সাহায্য করেছে, সেই যে তার নাম না জানার কারণে এই যে হু শব্দটা আমরা এখানে ব্যবহার করেছি নামের পরিবর্তে। না হলে কিন্তু আমরা এখানে লিখতাম দিস ইজ দ্য বয় রহিম হেল্প মি। এই যে ছেলেটা রহিম সে আমাকে হেল্প করেছে। এই যে রহিম বা করিম যে কোনো একটা ব্যক্তির নামের পরিবর্তে কিন্তু আমরা এখানে হু শব্দটা ব্যবহার করেছি। তাই এখানে এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। এবং এই যে দিস ইজ দ্য বয় এবং হেল্পড মি এটাও কিন্তু একটা ক্লজ। এই ক্লজ দুটাকে যুক্ত করেছে কে, এই যে হু শব্দটা। তাই এখানে এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। পরবর্তীতে যাই, আই নো দ্য ম্যান হুজ কার ওয়াজ স্টোলেন। এই যে দেখো আই নো দ্য ম্যান,
এটা কিন্তু সম্পূর্ণ একটা সেন্টেন্সের মতো দেখায় যে নিজে নিজেই পুরো একটা অর্থ প্রকাশ করতে পারে, কোনো একটা বাক্যের অর্থ প্রকাশ করতে পারে। এবং কার ওয়াজ স্টোলেন, গাড়িটি চুরি হয়ে গিয়েছে। হ্যাঁ, এই যে এই শব্দটা কার ওয়াজ স্টোলেন, এই শব্দটা বা এই সেন্টেন্সটা কিন্তু একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। তাই এইখানে এই দুইটা হচ্ছে এই দুইটা ক্লজ, এবং এই দুইটা ক্লজকে যুক্ত করেছে কে? হুজ। হুজ মানে যার, হুজ মানে কি? যার। বা এটার পুরো সেন্টেন্সের অর্থ কি দাঁড়ায়? আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি বা জানি যার গাড়িটি চুরি হয়েছে, যার গাড়িটি চুরি হয়েছে। তো এইখানে যে হুজ শব্দটি, এই যে যার, তার নাম সম্পর্কে জানি, আমি তাকে চিনি বা জানি কিন্তু তার নামটা জানি না, তার নামের পরিবর্তে এখানে এই যে হুজ শব্দটা ব্যবহৃত হয়েছে। তাই এখানে এই যে হুজ হচ্ছে আমাদের একটা কি প্রোনাউন, কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। দুইটা ক্লজকে যুক্ত করেছে। ওই যে তোমাদের বলেছিলাম যে ক্লজ সম্পর্কে বিস্তারিত তথ্যমূলক ভিডিও তৈরি করব, সেখানে তোমরা ক্লজ সম্পর্কে পরিপূর্ণ একেবারে সম্পূর্ণ ঝামেলামুক্তভাবে ক্লজ কাকে বলে, ফ্রেজ কাকে বলে, পুরো একটা সেন্টেন্স কাকে বলে, এগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবা ইনশাআল্লাহ। তো সেই সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হবে। তো এখন আমরা কিসে আছি? প্রোনাউনে। প্রোনাউনের পরবর্তী যে প্রকারভেদ সেটা হচ্ছে তোমার ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট যে শব্দটা, এই শব্দটা দেখলেই আমরা বুঝতে পারি যে কোনো একটা কিছু অনির্দিষ্ট আছে। কি বোঝাচ্ছে? যে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। ইনডেফিনিট প্রোনাউন বলতে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তো এখানে এই যে অনির্দিষ্ট কিছু শব্দ দেখি, সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নোবডি। এই যে সামওয়ান, এটার বাংলা কি? কেউ, যে কেউ বা কোনো একটা কেউ, অনেকগুলো লোক না, কেউ একজন। তারপর এনিওয়ান, যে কেউ, যে কোনো একজন ব্যক্তি। এভরিওয়ান, সবাই। তারপর নোবডি, কেউ না। নাথিং, কিছু না। তারপর এনিথিং, যে কোনো কিছু। তারপর ফিউ অর্থ অল্প, মেনি অনেক, অল সকলে, সাম কিছু বা অল্প কিছু, এরকম কিছু বোঝাচ্ছে যা অনির্দিষ্ট। এই যে সামওয়ান, কেউ, যে কেউ, কিন্তু তার নামটা জানি না, অনির্দিষ্ট সে, একজন না দুইজন কিছুই আমরা জানি না। এনিওয়ান, যে কোনো ব্যক্তি, আমরা তার নামও জানি না, কিছু জানি না, তারা কয়জন এটাও জানি না। তাই এই যে শব্দগুলো, অনির্দিষ্ট যে শব্দগুলো, এগুলো হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন। এই যে শব্দগুলো দিলাম তোমাদেরকে, এই প্রত্যেকটা শব্দই হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন। এগুলো কিন্তু আমাদের আবার অন্যান্য ক্ষেত্রেও ব্যবহৃত হয়, কিন্তু যখন এই শব্দগুলো নামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, নামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, তখন এগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। তো সেন্টেন্সের উদাহরণের মাধ্যমে দেখি। সামবডি ইজ নকিং অ্যাট দ্য ডোর। সামবডি ইজ নকিং অ্যাট দ্য ডোর, কোনো একজন আমাদের দরজায় নক করছে। কোনো একজন আমাদের দরজায় নক করছে, বা কেউ একজন আমাদের দরজায় বা দরজায় নক করছে। এখানে কেউ বলতে কোনো অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। সে একজন না দুইজন সেটা কিছুই আমরা জানি না, বা কে সেটাও আমরা জানি না। তাই এই যে সামবডি হচ্ছে আমাদের এখানে একটা ইনডেফিনিট প্রোনাউন, এটা একটা নামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। যেই তোমার দরজায় নক করছে সে তো একজন ব্যক্তি বা বস্তু বা কিছু একটা, তার তো অবশ্যই কিছু একটা নাম আছে। সেই নামের পরিবর্তে কিন্তু আমরা এই সামবডিটা ব্যবহার করলাম। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে যাই। ফিউ কুড আনসার দ্য কোয়েশ্চেন। অল্প সংখ্যক কেউ বা অল্প সংখ্যক কিছু লোক এই প্রশ্নের উত্তরটা দিয়েছে। প্রশ্নের উত্তরটা দিয়েছে বা পারে বা দিয়েছে, এরকম কিছু একটা। তো এখানে যে ফিউ দ্বারা তোমার কিছু সংখ্যক লোককে বোঝাচ্ছে। আমরা সেই কিছু সংখ্যক লোকের তো অবশ্যই নাম আছে, কিন্তু আমরা সেই লোকগুলোর নাম না বলে আমরা সব লোকগুলোকে একত্রে কি বলছি? ফিউ। মানে একের অধিক অবশ্যই আছে, তারা কোয়েশ্চেনের আনসারটা দিয়েছে। এখানে এই ফিউ শব্দটা হচ্ছে আমাদের একটা ইনডেফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট, যাদেরকে আমরা নির্দিষ্ট করে নামে ডাকতে পারতেছি না। সেই নামের পরিবর্তে আমরা এখানে এই যে ফিউ শব্দটা ব্যবহার করেছি। আর নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই প্রোনাউন। সে ইনডেফিনিট প্রোনাউনও হতে পারে, ইন্টারোগেটিভ প্রোনাউনও হতে পারে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হতে পারে, যে কোনো প্রোনাউন হতে পারে।
কিন্তু নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হচ্ছে সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন। তো পরবর্তীতে যাই। পরবর্তীতে 8 নম্বরে আছে আমাদের রিসিপ্রোকাল প্রোনাউন। এটার কাজ হচ্ছে পারস্পরিক সম্পর্ক বোঝায়। পারস্পরিক সম্পর্ক বোঝায়, যেমন পারস্পরিক সম্পর্ক বোঝায় যে ওয়ার্ডগুলো হচ্ছে তোমার ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার দ্বারা বোঝাচ্ছে একে অপরের বা একে অপরকে। আর ওয়ান অ্যানাদার পরস্পর। ওয়ান অ্যানাদার পরস্পর, এটার অর্থ হচ্ছে এগুলা। তা সেন্টেন্সের মাধ্যমে আমরা এই বাক্য থেকে বুঝি যে কিভাবে এই প্রোনাউনটা আমাদেরকে সম্পর্ক বোঝায়, পারস্পরিক সম্পর্ক বোঝায়। The two friends love each other. The two friends love each other. দুইজন বন্ধু একে অপরকে ভালোবাসে। দুইজন বন্ধু একে অপরকে ভালোবাসে। এই যে শব্দটা, এই যে টু ফ্রেন্ডস, দুইটা ব্যক্তি বা দুইটা বন্ধুর সম্পর্ক নির্দেশ করছে কি? লাভ ইচ আদার, একে অপরকে ভালোবাসে, সম্পর্ক নির্দেশ করছে। তাই এই যে ইচ আদার শব্দটা হচ্ছে আমাদের এখানে একটা রিসিপ্রোকাল প্রোনাউন, নামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। একে অপরকে, টু ফ্রেন্ডস, দুজন ব্যক্তি, তাদের তো অবশ্যই নাম আছে। দুজন ব্যক্তি যেহেতু তাহলে তো তাদের অবশ্যই নাম আছে। সেই নামের পরিবর্তে আমরা এখানে ভালোবাসে, কিন্তু কে কাকে? একে অপরকে, একে এবং অপরকে। এই একে অপর দুইজন ব্যক্তিরই নাম আছে, নামের পরিবর্তে কিন্তু আমাদের এখানে ইচ এবং ইচ আদার ব্যবহৃত হয়েছে। তাই ইচ আদার এখানে একটা রিসিপ্রোকাল প্রোনাউন, কিংবা খালি যদি বলতে যাই এটা একটা প্রোনাউন। পরবর্তীতে যাই। উই শুড হেল্প ওয়ান অ্যানাদার। আমাদের প্রত্যেকেরই পরস্পরকে সাহায্য করা উচিত। আমাদের প্রত্যেকেরই পরস্পরকে সাহায্য করা উচিত। এখানে যে পরস্পর, ওয়ান অ্যানাদার, পরস্পর কিন্তু আমি, তুমি, সে, সবাই আমরা পরস্পর, তাই না? কাছাকাছি, পরস্পর কাছাকাছি। তো এই পরস্পর শব্দটা দ্বারা অনেকগুলো ব্যক্তিকে বোঝাচ্ছে এবং অবশ্যই তাদের নাম আছে। এই নামের পরিবর্তে কিন্তু এই ওয়ান অ্যানাদার ব্যবহৃত হয়েছে। তাই এটা একটা প্রোনাউন এবং এটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন, পারস্পরিক সম্পর্ক বোঝায় এরকম একটা প্রোনাউন। তো আমরা পরবর্তী যেই প্রকারভেদগুলো আছে সেগুলো দেখি। এখন আমরা প্রোনাউনের 9 নম্বর যে প্রকারভেদ সেটা সম্পর্কে জানব। 9 নম্বরে কি আছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, মানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আলাদা আলাদা। ডিস্ট্রিবিউটিভ মানে কি বোঝা যায়? আলাদা আলাদা ভাগ করে দেওয়া। কি বলছে? একজনকে আলাদাভাবে বোঝায়। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন একজনকে আলাদাভাবে বোঝায়। একজন ব্যক্তির নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহৃত হচ্ছে, প্রত্যেকটা শব্দ কিংবা সেই ব্যক্তিটাকে আলাদাভাবে বোঝানোর জন্য যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয় তাকেই বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন ইচ, এদার, নেইদার, এই প্রত্যেকটা শব্দটা দ্বারা তোমার আলাদা বোঝাচ্ছে, আলাদা আলাদা কোনো একটা ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। যেমন প্রথম উদাহরণটা দেখি। ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট। ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট মানে প্রত্যেকটি ছেলেই উপস্থিত ছিল। প্রত্যেকটি ছেলেই উপস্থিত ছিল। আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে যে প্রত্যেকটা ছেলে, সকল ছেলেরা একসাথে উপস্থিত ছিল এরকম বোঝাচ্ছে না, বোঝাচ্ছে প্রত্যেকটা ছেলেই আলাদা আলাদাভাবে উপস্থিত ছিল। তাই এখানে যে ইচ শব্দটা হচ্ছে আমাদের একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই যে প্রোনাউনগুলো, যে ইচ, এদার, নেদার, এই যে এগুলো যে প্রোনাউনও হয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। যদি তোমরা মাথায় না রাখো যে এই শব্দগুলো প্রোনাউন হয়, নামের পরিবর্তনে যখন ব্যবহৃত হয় তখন এগুলো প্রোনাউন হয়, এটা যদি তোমরা মাথায় না রাখো তাহলে তোমরা পরবর্তীতে দেখা যাবে কোয়েশ্চেনে ভালোভাবে আনসার করতে পারবে না। এই যে যতগুলো প্রকারভেদ সম্পর্কে শিখিয়েছি, যতগুলো ওয়ার্ড বলেছি, প্রত্যেকটা ওয়ার্ড তোমরা চাইলে খাতার ভিতরে লিখে রাখতে পারো যাতে করে তোমাদের মনে থাকে। আরেকটা কথা আমার একজন শিক্ষক বলেছিল যে একবার লেখা 10 বার পড়ার সমান। তুমি একটা বিষয় কিংবা একটা টপিক 10 বার না পড়ে অন্তত 3 থেকে 4 বার পড়বা আর একবার লিখবা, তাহলে দেখা যাবে তোমার সেই টপিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং মাথার ভেতরে তোমার ব্রেনে সেট হয়ে যাবে। তো এই যে যতগুলো প্রকারভেদ সম্পর্কে তোমাদেরকে বলেছি, প্রত্যেকটা প্রকারভেদ সম্পর্কে যা যা বলেছি এবং স্ক্রিনে যা দেখতে পাচ্ছ বোর্ড থেকে,
প্রত্যেকটা লেখা তোমরা তোমাদের খাতায় নোট করে ফেলবা। এতে করে কি হবে, প্রত্যেকটা বিষয় তোমার লেখা হয়ে গেল এবং পরবর্তীতে এই ভিডিও আবার তোমাদের দেখতে হবে না। তোমরা সেই খাতা থেকে সেই তথ্যগুলো গ্যাদার করতে পারবা। তো পরবর্তীতে আরেকটা সেন্টেন্স দেখি এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থেকে। নেদার অফ দ্য আনসার ইজ কারেক্ট। কোনো একটিও উত্তর সঠিক হয়নি। একটি উত্তরও সঠিক হয়নি, কোনো একটি উত্তরও সঠিক হয়নি। এখানে এই যে নেদার শব্দটা হচ্ছে আমাদের একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কোনো আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে। এই যে আনসার, যে কোনো একটি আনসারও, কোনো একটি উত্তরও সঠিক হয়নি, যে প্রত্যেকটা উত্তরেরই তো একটা কোনো নাম আছে। যেমন কেউ একজন প্রশ্ন করলো যে এই কাজটা কে করেছে, একজন বলল রহিম করেছে, একজন বলল করিম করেছে, একজন বলল শফিক করেছে, একজন বলল রফিক করেছে। এখানে যে 3 থেকে 4জনের নাম বললো, প্রত্যেকেই ভুল ভুল আনসার দিয়েছে। সেই আনসারগুলো কি ছিল, এক একটা ব্যক্তির নাম কিংবা বস্তুর নাম ছিল হয়তোবা। সেই নামের পরিবর্তে কিন্তু এই যে নেদার ব্যবহৃত হয়েছে, যে কোনো একটি নামও বা কোনো একটি প্রশ্নের উত্তরও সঠিক হয়নি। তাই এখানে এই নেদার শব্দটা হচ্ছে আমাদের একটা প্রোনাউন, আবার কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে। কোনো একটিও, সকলেরটি হয়নি এরকম বোঝাচ্ছে না, বলছে কি কোনো একটি আনসারও সঠিক হয়নি। আচ্ছা, পরবর্তীতে যেই 10 নম্বর এবং লাস্ট যে প্রকারভেদটা, সেটা হচ্ছে এমফেটিক প্রোনাউন। এমফেটিক প্রোনাউন এটা কি বলছে, জোর দিয়ে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। রিফ্লেক্সিভ প্রোনাউনের মতোই, তবে ব্যবহার ভিন্ন। জোর দিয়ে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। কোনো একটা কিছু বোঝাতে চাচ্ছি এবং সেটাতে আমি জোর করছি যে হ্যাঁ এটা আমিই করেছি, কিংবা হ্যাঁ এটা সেই করেছে। একটা বিষয় আছে না, যে সে করেছে, সে করেছেই, সেই করেছে, এরকম একটা বিষয় আছে না, জোর দেওয়া। কোনো একটা বিষয়ের উপর জোর দিয়ে বলা যে হ্যাঁ এটাই সঠিক, এরকম কিছু একটা বলার ক্ষেত্রে আমাদের কি ব্যবহৃত হয়, এমফেটিক প্রোনাউন। এবং এগুলো সাধারণত তোমার রিফ্লেক্সিভ প্রোনাউনের মতোই ব্যবহৃত হয়। মানে রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে আমরা কি জেনেছি, ওই যে মাই সেলফ, ইট সেলফ, নিজেই, বা একই বাক্যের ভেতরে একজনই আছে যে নাউনের কাজ করছে, প্রোনাউনের কাজ করছে, সাবজেক্টেরও কাজ করছে, অবজেক্টেরও কাজ করছে। একই শব্দ বা একই ব্যক্তি সম্পর্কে 2টা নাউন ব্যবহৃত হচ্ছে কিংবা 2টা প্রোনাউন ব্যবহৃত হচ্ছে, এই দুইটাই হচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন। একই সেন্টেন্সে 2জন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে না, একই সেন্টেন্সে একই ব্যক্তি সম্পর্কে 2টা জায়গায় 2টা শব্দ ব্যবহার করা হচ্ছে। এই দ্বিতীয় যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। তো সেরকম আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, এক্সাম্পলটা কি, আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, আমি নিজেই সেখানে গিয়েছিলাম, আমি নিজেই সেখানে গিয়েছিলাম, আমি নিজেই সেখানে গিয়েছিলাম। এখানে জোর দিয়ে বোঝাচ্ছে, আমি সেখানে গিয়েছিলাম বললে কিন্তু হতো আই ওয়েন্ট দেয়ার, কিন্তু কি বলেছে, আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, আমি নিজেই সেখানে গিয়েছিলাম, জোর দিয়ে বোঝাচ্ছে। পরবর্তীতে সেন্টেন্সে যাই, মানে এই যে মাইসেলফ শব্দটা এখানে না হলেও চলতো, কিন্তু এই মাইসেলফ দিয়ে কি বোঝাচ্ছে, জোর দিয়ে বোঝানো ব্যবহৃত হয়েছে, জোর দিচ্ছে। তাই এই যে মাইসেলফ শব্দটা, এটা হচ্ছে আমাদের একটা এমফেটিক প্রোনাউন। পরবর্তী সেন্টেন্সে যাই, শি হারসেলফ ফিনিশড দ্য ওয়ার্ক, শি হারসেলফ ফিনিশড দ্য ওয়ার্ক, এখানে কিন্তু শি ফিনিশড দ্য ওয়ার্ক লিখলেও চলতো, সে কাজটা শেষ করেছে বা করে ফেলেছে, কিন্তু এখানে কি লেখা হয়েছে, শি হারসেলফ ফিনিশড দ্য ওয়ার্ক, সে তার নিজের কাজটা শেষ করেছে, সে নিজেই তার কাজটা শেষ করেছে। এখানে এই যে হারসেলফ দ্বারা জোর বোঝাচ্ছে, জোর দিয়ে বোঝাচ্ছে যে সে নিজেই, সে করেছে মানে সেই করেছে তার কাজটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে প্রত্যেকটা প্রকারভেদ তোমাদেরকে শেখালাম 1 থেকে নিয়ে 10 পর্যন্ত, প্রত্যেকটা প্রকারভেদ খুবই ভালোভাবে তোমরা শিখবা। এবং এই প্রত্যেকটা প্রকারভেদের যে ওয়ার্ডগুলো দিয়েছে, যেরকম ইজ, এদার, নেদার, এরকম প্রত্যেকটা প্রকারভেদের ভিতরে কিন্তু অনেকগুলো করে ওয়ার্ড দিয়েছে এবং এক্সাম্পল দিয়েছে। প্রত্যেকটা ওয়ার্ড এবং এক্সাম্পল খুবই মনোযোগ সহকারে পড়বা, যাতে করে তোমাদের এই বিষয়গুলো মনে থাকে এবং বেশির থেকে বেশি পরিমাণে প্র্যাকটিস করবা। এতে করে কি হবে, তোমাদের যেভাবেই কোয়েশ্চেন করা হোক না কেন, ওই প্র্যাকটিসের উপর ভিত্তি করেই তুমি ভালো একটা আনসার লিখে আসতে পারবা।
আর এই ভিডিওটা যদি তোমাদের ক্ষেত্রেও কি বলে উপকৃত হয়ে থাকো, তোমরা এই ভিডিওটা দেখে প্রোনাউন সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে থাকো এবং মনে হয় যে না আমি তোমাদেরকে কিছু একটা দিতে পেরেছি, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবা এবং ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করবা। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার এই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবা। এখন তোমাদেরকে এই যে প্রোনাউনের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শেখাবো। দুইটা নিয়মই আছে, বেশি একটা গুরুত্বপূর্ণ, দুইটার বেশি না, দুইটাই তোমরা যদি ভালোভাবে শেখো তাহলে এই দুইটা থেকেই তোমার কোয়েশ্চেন থেকে ভালো আনসার করতে পারবা। প্রথম যেই গুরুত্বপূর্ণ নিয়মটা সেটা হচ্ছে কি, প্রোনাউনের নাম্বার ও পার্সন অবশ্যই নাউনের সাথে মিলতে হবে। প্রোনাউনের নাম্বার এবং পার্সন অবশ্যই নাউনের সাথে মিলতে হবে। কিভাবে সেটা দেখি। এভরি বয় মাস্ট ব্রিং হিজ বুক। এভরি বয় মাস্ট ব্রিং হিজ বুক, এখানে এই যে এভরিবডি, এটা দেখে কিন্তু আমাদের মনে হচ্ছে যে এভরি দ্বারা বোঝাচ্ছে সকলেই। তো এখানে এই যে হিজ না হয়ে দেয়ার হতে পারতো, কিন্তু এখানে দেয়ার হয়নি। কেন হয়নি? কারণ এই যে এভরি দ্বারা কিন্তু কি বোঝাচ্ছে আমাদের, এটা কিন্তু একটা নাউন, এভরি সকলকে বোঝাচ্ছে। এই এভরি দ্বারা কি বোঝাচ্ছে? প্রত্যেকটা ছেলে অবশ্যই বই আনতে হবে বা বই নিয়ে আসতে হবে। প্রত্যেকটা ছেলেকে অবশ্যই বই নিয়ে আসতে হবে। তাহলে এই যে প্রত্যেকটা, এখানে কিন্তু প্রত্যেকটা বলতে একজন একজন করে বোঝাচ্ছে, প্রত্যেককে বোঝাচ্ছে, সকলকে একসাথে বোঝাচ্ছে না। তাই এখানে প্রত্যেকটা ছেলে একটা সিঙ্গুলার ওয়ার্ড দ্বারা বোঝাচ্ছে, সিঙ্গুলার ভাবে বোঝাচ্ছে, তাই এখানে হিজ ব্যবহৃত হয়েছে। কিন্তু এখানে যদি প্লুরাল ভাবে কোনো একটা প্লুরাল নাউন থাকতো, এখানে এটা কিন্তু একটা সিঙ্গুলার নাউন, এভরি বয় প্রত্যেকটা ছেলে, এখানে এভরিবডি মাস্ট ব্রিং দেয়ার বুক, এটা হতো যদি এখানে এভরিবডি দেওয়া থাকতো। এভরিবডি বলতে সকলে বোঝাচ্ছে, কিন্তু এখানে এভরিবডি দেওয়া নেই, কিন্তু এভরি বয় দেওয়া আছে। এভরি বয় দ্বারা আলাদা আলাদা প্রত্যেকটা ছেলেকে বোঝাচ্ছে, আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ছেলেকেই বই আনতে হবে। তাই এখানে যে হিজ শব্দটা ব্যবহৃত হয়েছে, এই যে দেয়ার শব্দটা কিন্তু ব্যবহৃত হয় নাই। পরবর্তীতে যাই, দুই বা ততোধিক নাউন একসাথে এলে প্লুরাল প্রোনাউন ব্যবহার হবে। দুই বা ততোধিক, দুইয়ের অধিক নাউন যদি একসাথে আসে তাহলে সেক্ষেত্রে আমরা যেই পরবর্তীতে যে প্রোনাউনটা ব্যবহার করবো সেটাও প্লুরাল ব্যবহার করতে হবে। কারণ দুইয়ের অধিক মানেই তো কি বলে সিঙ্গুলার থেকে হয়ে গেল, প্লুরাল হয়ে গেল, একের অধিক হয়ে গেল। তাই প্লুরাল নাউন থাকলে প্লুরাল প্রোনাউনে ব্যবহার করতে হবে। কিভাবে? রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস। রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস, দে প্লে টুগেদার। রহিম এবং করিম দুইটা নাম, দুইটা ব্যক্তির নাম, দুইজন যেহেতু আছে তাই এখানে দে প্লে টুগেদার, এই যে দে নামক প্রোনাউনটা এখানে ব্যবহৃত হয়েছে। কারণ এখানে রহিম এবং করিম দুইজনের নাম আছে। যদি শুধু রহিম দিয়ে কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকতো তাহলে হি প্লে ফুটবল, ক্রিকেট, এরকম কিছু একটা শব্দ বা সেন্টেন্স থাকতো। কিন্তু এখানে দুইজন ব্যক্তির নাম আছে, তাই এখানে এই দে নামক প্রোনাউনটা ব্যবহৃত হয়েছে। আবারও তোমাদেরকে বলছি, এই প্রত্যেকটা বিষয় যে দুইটা নিয়ম শেখালাম, প্রত্যেকটা প্রকারভেদ শেখালাম, প্রত্যেকটা বিষয় খুবই ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবা এবং আশা করি আমার এই ভিডিওর মাধ্যমেই তুমি তোমার প্রোনাউন সম্পর্কিত যত প্রশ্ন ছিল আশা করি আনসার পেয়েছো। এছাড়াও যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে প্রোনাউন থেকে, আমাকে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা। আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটাকে যদি তোমাদের কাছে উপকৃত মনে হয়, ভালো মনে হয় যে আমি এটার মাধ্যমে উপকৃত হতে পেরেছি, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবা এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবা। ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবা। আশা করি তোমরা সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আগামীতে অবশ্যই তোমাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।